ইউনূস এবং তার সম্প্রদায়কে এবার বাগে পেয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গত 10 মাসের সব অপমান সুদে আসলে বুঝে নেবেন এবার মিস্টার ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা ও তার চামচা বেলচাদের একটু একটু করে ঘিরে ধরা শুরু করেছেন সেনা। খলিলুর রহমান তিনি মোটামুটি তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে তাড়াবার পর এবং আপাতত করিডোরের প্রস্তাবটাকে টেম্পোরারিলি হলেও হিমঘরে পাঠাবার ব্যবস্থা, যতদিন না কোনো নির্বাচিত সরকার আসে ততদিন পর্যন্ত এই করিডোর কিন্তু হিমঘরে চলে গেল। ভারত থেকে এনএসএ অজিত ডোভাল ফোন করেছেন ওয়াকারুজ্জামানকে, বলেছেন ডিসেম্বরে ভোট করতে গেলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে শেখ হাসিনা দেশে না ফিরলে তার দল আওয়ামী লীগ প্রস্তুতি নেবে কি করে। দিল্লির সাউথ ব্লকের অসমর্থিত এক সূত্র থেকে জেনেছি, ডোভাল ওয়াকারুজ্জামানকে বলেছেন যেমনভাবে আপনাদের প্রধানমন্ত্রীকে ভারতে পৌঁছে দিয়েছিলেন আপনি আপনার ব্যবস্থাপনায়, তেমনি আপনি ব্যবস্থা করুন এবং আপনারই ব্যবস্থাপনায় ফিরিয়ে নিয়ে যান শেখ হাসিনাকে, আপনাদের প্রধানমন্ত্রীকে। একটাই ফারাক থাকবে সেদিনের সঙ্গে, সেটা হলো সেদিন পরাজিত হয়ে গোপনে চলে আসতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এবার তিনি ফিরবেন বিজয়ীর বেশে, মাথা উঁচু করে। এই ফোনালাপে অজিত ডোভাল আরেকটি খবরও নাকি ওয়াকারকে দিয়েছেন। সেটি হলো ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস বা এর দেয়া একটি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা তার দেয়া একটি রিপোর্ট, সেই রিপোর্টটি ওয়াকারুজ্জামানকে জানিয়েছেন। সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও সেনাপ্রধানকে হত্যার জন্য বিদেশি ভাড়াটে মার্সেনারিজদের বরাত দেয়া হয়েছে ইউনূস সরকার এবং তার সমর্থকদের পক্ষ থেকে। এই প্রচেষ্টা দানা বাঁধবার আগেই রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূস সরকারকে বাতিল করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনারও ফেরার কথা হয়েছে দেশে। যে মুহূর্তে রাষ্ট্রপতি বাতিল করবেন, ইউনূস সরকারকে বাতিল করে বিজ্ঞপ্তি জারি করবেন, সেই মুহূর্তেই শেখ হাসিনা দেশে ফিরবেন প্রধানমন্ত্রিত্ব সামলাবার জন্য। এই ব্যাপারে শেখ হাসিনাকেও যথাযথভাবে সব কিছু জানানো হয়েছে। সম্ভবত প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানেরও ইতিমধ্যে ফোনে কথা হয়েছে। জুন মাসের দুটি দিন প্রাথমিকভাবে ঠিক হয়েছে শেখ হাসিনার ফেরার জন্য, তবে চূড়ান্ত হয়নি দিন। এই প্রসঙ্গে আমার এক ঘনিষ্ঠ বিজেপি নেতা, যিনি শেখ হাসিনার সঙ্গে পারিবারিকভাবে বহুদিন পরিচিত, শেখ হাসিনা তাকে স্নেহ করেন, তিনি একটি খবর দিয়েছেন। এই ভদ্রলোক বিজেপির একটি দায়িত্বশীল পদে আছেন ভারতে। তিনি জানিয়েছেন আপা হাসিনার সঙ্গে গত সপ্তাহে তার, অর্থাৎ আমার ওই বন্ধুর, তার কথা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোন মারফত গত সপ্তাহে। সেখানে হাসিনাকে খুব হাসি খুশি মুডে অন্তত 15 মিনিট কথা বলতে দেখা গিয়েছে তার সঙ্গে। তিনি কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে। কথা প্রসঙ্গে হাসিনা তাকে এটা জানিয়েছেন খুব তাড়াতাড়ি দেশে ফিরছেন তিনি। দেশে ফেরার আশা নয়, দেশে ফিরছেন। আমার পরিচিত সেই নেতা হাসিনাকে কথা শুনে বলেন, দেশে ফিরলে রসগোল্লা খাওয়াতে হবে। হাসিনা হেসে বলেন, নিশ্চয়, এসো তোমরা। প্রসঙ্গত বলি, আমার এই বন্ধুস্থানীয় ব্যক্তিটি শেখ হাসিনাকে নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্র গোছের বানিয়েছেন। সেইটা তিনি হাসিনা দেশে ফিরলে তার প্রকাশের ব্যবস্থা করবেন ঢাকাতে। পরিস্থিতি যা ধারণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছিলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হেটার্সদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ আমরা ধরতে পারি। দেশের ধরেন 40% জনগণ, ভোটের হিসাব করলে একটা ক্যালকুলেশন থেকে যেটা আসে সামনে, আর বাকি 60% জনগণ ছিলেন তার পক্ষে। কিন্তু 5ই আগস্টের পর আজকের দিনে ওনার হেটার্সের সংখ্যা
নিয়ার অ্যাবাউট 70% প্লাস। আর যে অবশিষ্ট 30% আছে সেটাও এনসিপি এবং জামাতের। এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি কর্মী তারা আমার ধারণা যে হাতে গোনা হয়তো 2-4 জন বাদ যেতে পারে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে মনে প্রতিদিন এত এত ভালোবাসা নিয়ে দোয়া করেন বা ভালোবাসামূলক শব্দ বলেন যেগুলো আমরা হয়তো বলতে পারি না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে রাজনীতি বোঝেন, আমার কাছে মনে হয় বোঝেন না। যদি বুঝতেনই তাহলে তার বোঝা উচিত ছিল যে বিএনপিকে নিয়ে তিনি যেভাবে খেলছেন, আমরা খেলছেন এই কারণে বললাম, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে বিএনপিকে ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন, এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না। তিনি বলছিলেন যে একটি দলই শুধু নির্বাচন চায়, কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করেছে 12 দলীয় জোট। বিএনপির সাথে যে 12 দলীয় জোটের আপনার কি বলা হয় যে কানেক্টিভিটি আছে, এরা প্রত্যেকেই নিবন্ধিত, ইভেন নির্বাচনের জন্য তারা মুখী আছে। এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে, আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরে নির্বাচন চায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। পাল্টাপাল্টি অবস্থানে মান সম্মান আসলে কার যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা। ডক্টর ইউনূসকে এক ধরনের মিথ্যাবাদী হিসেবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে। ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হয়তো তথ্যগত ঘাটতি ছিল, অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই মিথ্যাটা বলেছেন। এখন আমরা কেন মিথ্যা বললাম? গতকালকে থেকে গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরপরই 12 দলীয় জোটের নেতৃবৃন্দ বলছেন এই বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি এবং উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা বলছেন যে জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিক্কেই ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে 12 দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দলই নয়, দেশের সকল গণতন্ত্রীপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এই বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি। আর আপনার কি বলা হয় যে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, সেমিনার, বক্তব্য, বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন। তিনি হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপেচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বসে গেছে। বিএনপি বিভিন্ন জায়গা থেকে এই বক্তব্য আসছে, তো পদত্যাগ করতে গেলেন, করলেন না কেন? আবার তাকে পদত্যাগ নিয়ে যখন নিক্কি ফোরামে সাংবাদিক প্রশ্ন করলো, তিনি সব কথা বলতে পারেন, এই কথার উপর উত্তরটা দিলেন কি যে দেশের গণমাধ্যমে যেহেতু বলি নাই, বিদেশে বললে আবার এটা নিয়ে সমালোচনার মুখে পড়বো, তিনি পদত্যাগের কথা আসলে কি বলছিলেন কিনা। আমরা বরাবরই বলছি যে পদত্যাগ ইস্যুটা বেসিক্যালি হচ্ছে একটা নাটক ছিল, নাহিদদের পরিকল্পনা ছিল বা ডক্টর ইউনূসের নিজেরই পরিকল্পনা ছিল একটা সিম্পেথি নেবার জন্য। এটা কিন্তু অকাট সত্য কথা। তো এই বিবৃতি যারা দিয়েছেন, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার মিথ্যুক হিসাবে বা মিথ্যাচার করেছেন হিসাবে প্রমাণিত করেছেন, তারা হচ্ছেন 12 দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশের এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশ চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টি বাংলাদেশ শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুর রাকিব, ইসলামী পার্টির মহাসচিব আবুল কাসেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল এইটার চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। তো তারা যখন বলছে তারা সরকারের সাথে সাক্ষাতে বিভিন্ন সময় নির্বাচনের কথা বলছে, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কেন জাপানে গিয়ে এমন কথা বললেন? আসলে বয়স হয়ে গেছে অনেক, হয়তো অনেক কিছু বলে যান, অথবা চাপের কারণে দিশে হারিয়ে ফেলেছেন কিনা, এটাও একটা প্রশ্ন। দেখা যাক বিএনপির এই বক্তব্যকে তিনি কিভাবে আবার কাউন্টার করেন। ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় যে বিশেষ স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স এলাকা, সেটাকে সুরক্ষার জন্য একই সাথে বাংলাদেশ থেকে কোনো ধরনের আক্রমণের কোনো সম্ভাবনা দেখা দিলে তা প্রতিরোধের জন্য সব ধরনের প্রস্তুতি ভারত শুধু নিয়েই রাখেনি, বরং একটা যুদ্ধ একটা প্রস্তুতি তারা এর মধ্যে সম্পন্ন করেছে। আমি বহু আগে থেকেই বলে আসছি, ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশে ঘিরে ধরবে, সেটি যুদ্ধ বিষয়ে কোনো প্রস্তুতির জায়গা থেকে হোক কিংবা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে হোক, ভারত বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7 রাজ্য, ভারতের জন্য খুবই স্পর্শকাতর যে এলাকা, সেটিকে সুরক্ষার জন্য ভারত ধীরে অনেক দূর এগিয়ে এসে রাফাল যুদ্ধ বিমান সেখানে মোতায়েন করেছে।
একই সঙ্গে রাশিয়ার তৈরি S-400 বিমানও তারা সেখানে মোতায়েন করেছে। আরও অনেক ধরনের প্রস্তুতি রয়েছে। চিকেন নেক্সে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থলেই তো চিকেন নেক্স, এবং এই চিকেন নেক্স নিয়ে তো নানান ধরনের কথাবার্তা গত 10 মাস ধরে হচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে যে প্রাথমিক যুদ্ধটা আমরা দেখলাম, সেটির আপাত অবসানের পর ভারত এখন তার পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করেছে চিকেন নেক্সের দিকে। এর অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র যে বাংলাদেশই একমাত্র কারণ তা নয়। তবে যে কারণেই হোক, বিপদের মুখে সবচেয়ে বেশি পড়ার সম্ভাবনা বাংলাদেশের। যে কারণগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ভারত ভুটান সীমান্তের কাছাকাছি চীনের যে সাম্প্রতিক মহড়া, সেটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে 5 আগস্টের পর দ্রুত যে রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে। একই সঙ্গে চীন এবং পাকিস্তানের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে একটি বিশাল উষ্ণ সম্পর্ক, উত্তরোত্তর এই সম্পর্ক আরো ঘনীভূত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি পরিদর্শনের নামে, সেটি একটি বিষয়। এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর একটি প্রতিনিধি দল অতি সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে ঢাকার সঙ্গে একটি আলোচনা হয়েছে। এটি ভারতের বিভিন্ন গণমাধ্যম এইভাবে উল্লেখ করছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে তাদের জন্য উদ্বেগের। এর সাথে রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7 রাজ্য, সেই 7 রাজ্যকে কেন্দ্র করে, 7 সিস্টার্সকে কেন্দ্র করে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাম্প্রতিক একের পর এক মন্তব্য, চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টের কাছে এই বিষয়টিকে কেন্দ্র করে নানান ধরনের মন্তব্য। বাংলাদেশে কদিন আগে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি আবারও সে একই মন্তব্য করেছেন। এর বাইরে তার উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য এবং জাতীয় নাগরিক কমিটি সহ জামায়াতের কোনো নেতা বা কথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী, আমরা না বললেও মৌলবাদী গোষ্ঠী যে শীর্ষ নেতারা একের পর এক মন্তব্য করছেন, সেটাকে কেন্দ্র করে নিশ্চয়ই ভারত চুপচাপ বসে থাকতে চায় না। তারা তাদের প্রস্তুতি ঠিকই দিয়ে রেখেছে। এর মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে 3 দশক ধরে পরিত্যক্ত অবস্থা রয়েছে ত্রিপুরার কৈলাস শহরের বিমানবন্দর, এবং এটি ফের চালু করার উদ্যোগ নিয়েছে। কারণ লালমনিরহাটে আমাদের যে পুরাতন বিমানবন্দর, সেটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম গুঞ্জন রয়েছে যে সেটির সব ধরনের আধুনিকায়ন বা সচল করতে চীনের সহযোগিতা নেওয়া হবে। এই যে চীনের সহযোগিতা নেওয়া হবে, তার কারণ এটি চালু হলে ভারত সীমান্তের মাত্র 15 কিলোমিটার দূরে চীন এবং পাকিস্তানের নজরদারি অতিমাত্রায় বাড়বে। সে কারণে ত্রিপুরার কৈলা বিমানবন্দর বা কৈলা শহরের যে বিমানবন্দর, সেটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মধ্যে ভারতের এক্সপার্টরা সেই বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। এই যে নানান ধরনের যে উদ্যোগগুলো আমরা দেখছি, সেটি দিয়ে ভারত বোঝাতে চাইছে যে এটি শুধুমাত্র তাদের সতর্ক অবস্থা নয়, বরং যে কোনো দুঃসাহসিক কাজ, সেটি চীনের পক্ষ থেকে হোক, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, বা বাংলাদেশের পক্ষ থেকে হোক, সেইগুলো শুধু মোকাবেলা করা হবে তাই নয়। প্রক্সি জোট, গ্রে জোন যুদ্ধ এবং প্রযুক্তি চালিত সংঘাতের এই তুমুল উত্তেজনাময় সময়টিতে ভারত একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাইছে যে করিডোর, চিকেন নেক করিডোর কেবল তাদের একটি পথ নয়। অন্তর্বর্তী সরকার গত 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। দর্শক, এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে